প্রিয় শিক্ষার্থী ভাইরা বোনেরা, মিঠুন দায়ের কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। তো আমাদের আজকের ইন্টারভিউ নম্বর 5 অর্থাৎ 5 নম্বর পার্ট চলছে। তো তোমরা যারা পূর্বের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এবং তোমাদের সঙ্গে আমি এটুকু কথা দিচ্ছি যে ইন্টারভিউ হলে গিয়ে তোমাদের 10-এর মধ্যে 9-এর কাছাকাছি বা 10-এর কাছাকাছি নম্বর যাতে তুলতে পারো, তার জন্য আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস নিয়ে আসবো, লাইভ ক্লাস, তোমাদের সমস্যার সমাধান করব এবং তোমাদের কিছু বাড়ির কাজ দেবো। সেগুলো তোমরা তোমাদের মতো করে তোমাদের যা সাবজেক্ট আছে সেই অনুসারে তোমরা সেটা তোমাদের কমেন্ট বক্সে জানাবে, সবাই জানাবে। তারপরে আমি আমার যেটা তৈরি করব সেটা তোমাদের দেবো, তারপর তোমরা তোমাদের মতো করে সেটা মিলিয়ে নেবে। তো আজকে পার্ট নম্বর 5 আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, এবং তোমাদের আরেকটু বলে রাখি, যাদের হিস্ট্রিতে অনার্স আছে, যাদের বাংলায় অনার্স আছে, আমি আলাদা আলাদা করে কিন্তু সেভাবে ভিডিও দিচ্ছি। যেমন আমি বাংলাতে যারা অনার্স আছে তাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, মানে যারা গতবারে বাংলা ছিল তার লাইভ এক্সপিরিয়েন্স আমরা কিন্তু শেয়ার করেছি। বাংলাতে যাদের অনার্স সাবজেক্ট ছিল বা হিস্ট্রিতে অনার্স সাবজেক্ট ছিল বা যাদের অনার্স সাবজেক্ট নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের, তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পার্টে, আমার ভয়েসটা ক্লিয়ার থাকলে সবাই একটু তোমরা একটু কমেন্ট বক্সে একটু পিন করে দেবে যে ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পিন করে দাও। আর আমি তোমাদের এটুকু বলছি যে তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কোশ্চেন, সেটা চাইল্ড স্টাডিজ হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, এবং ইংরেজি, বাংলা, মানে ইন্টারভিউ হলে যার বাংলা সাবজেক্ট আছে, যার ইতিহাস সাবজেক্ট আছে, স্পেশালি যে কোন কোন প্রশ্নগুলো করা হয়, আমি প্রতিদিন তোমাদের 5টা করে বাড়ির কাজ দেবো। সেগুলো তোমরা নিজেদের মতো করে তোমরা কিন্তু সেগুলো অ্যান্সার খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় লিখবে এবং লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা পোস্ট করবে। সেটা আমি আবার পরবর্তী ক্লাসে ওগুলো আমার মতো করে তৈরি করে দেবো, তারপর সেটাকে তোমরা গুছিয়ে নিয়ে করবে, প্লাস আবার নতুন করে এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট একদম কমপ্লিট করবো। কারণ আমাদের এই প্রাইমারি মাস্টার অর্থাৎ টিচার হতে গেলে কিন্তু আমাদের একটা হিউজ কনসেপ্ট প্রয়োজন। আচ্ছা, তো আমি আজকের থাম্বনেলে তোমরা যা দেখেছো সেটা বিষয়ে বলে নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো আজকে থাকবে, প্রথমেই ছিল যে সবচেয়ে বড় পার্ট আমাদের যে নার্ভাসনেস। তো ইন্টারভিউ হলে যাওয়ার পূর্বে নার্ভাসনেস হয় না, বা আমাদের বুক ধড়ফড় বা শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, বা একটা চিন্তা, একটা প্রেশার, গলা শুকিয়ে যাওয়া, বলতে গেলে তুতলামির মতো সৃষ্টি হওয়া, হ্যাঁ, কথা জোরে বলতে গেলে মানে টেনশনে চলে আসে। তো সেই নার্ভাসনেস কী করে দূর করবে সেটা বলবো। আর তোমাদের আরও একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে যে এই চাকরিটা, বলা হয়েছে দুনিয়াতে এত চাকরি থাকতে আপনি কেন শিক্ষকতা চাকরি করতে চাইছেন, কেন শিক্ষকতা চাইছেন। তো এই প্রশ্নের উত্তর, তো এই দুটো প্রশ্নের উত্তর আলোচনা করব। তার সঙ্গে তোমাদের কিছু কাজ, যে কাজের কথা বলছিলাম, প্রথম প্রশ্ন যে বিদ্যালয় ছুট সমস্যার একটি সমাধান বলুন। বিদ্যালয় ছুট সমস্যার একটি সমাধান বলুন। 2 নম্বর কোশ্চেন, প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট করবে খাতায়, ঠিক আছে? এটা চাইল্ড স্টাডিজ কোশ্চেন, আমি বলে দেবো কোনগুলো চাইল্ড প্যাডাগোজিক্যাল কোশ্চেন, কোনগুলো বাংলার কোশ্চেন, কোনগুলো ইংরেজির কোশ্চেন, আমি কিন্তু তোমরা আলাদা করে নোট করে নেবে। এটা চাইল্ড প্যাডাগোজি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের কোশ্চেন। তো প্রথম কোশ্চেন কি, বিদ্যালয় ছুট একটি সমস্যার সমাধান বলুন। 2 নম্বর, পড়াশোনার সময়ে মানে পড়ানোর সময়ে যদি তুমি কি বলছে, পড়ানোর সময়ে যদি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, আপনি কি করবেন? প্রশ্নটা আবার বলছি, পড়ানোর সময় যদি আপনি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, তখন আপনি কি করবেন? এর উত্তর তোমরা কিন্তু ভাববে এবং খুঁজে নিজের মতো করে অ্যান্সার দেবে, ঠিক আছে? তারপর পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে আপনার কি করা উচিত? তারপর 4 নম্বর কোশ্চেন, উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন? উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন? অর্থাৎ একজন শিক্ষক যখন ছাত্রের খাতা দেখছে, সেই খাতাটা দেখে উত্তরপত্র যখন দেখছে তখন সে কি দেখে নম্বরটা দেবে? তারপর বলা হয়েছে স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে গেলে কি সব থেকে জরুরি, মানে স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে গেলে কি সব থেকে জরুরি। তো আমি এই যে 5টা কোশ্চেন বললাম, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিয়েছো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা শিক্ষক হতে চাও, যারা অবশ্যই এই 2022 টেট, 23 টেট বা 14 টেট যারা আছো, 17 টেট যারা আছো, যারা এখন বেঁচে আছো, যারা চাকরিটা পেতে চাও, তারা অবশ্যই এই যে প্রশ্নগুলো আমি বলবো প্রতিদিন, সেই প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করবে এবং সেই প্রশ্নগুলো নিজের মধ্যেই তৈরি করবে।
নিজের মধ্যে নিজেরাই অ্যানালাইসিস করে নিজের বিবেককে খাটিয়ে তৈরি করে আমার কমেন্ট বক্সে লিখবে। তারপর আমি অবশ্যই পরবর্তী দিন যখন আমরা লাইভে আসবো সেই প্রশ্নগুলো সঠিক উত্তর নিয়ে অবশ্যই কিন্তু আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা তোমাদের মতো করে তুলে ধরবে। সেখান থেকে কিন্তু আমি অ্যানালাইসিস করে একটা অথেন্টিক এবং সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, যে কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত এবং কোনটা সবচেয়ে ভালো হবে তোমাদের বলতে গেল। তো এছাড়াও কিন্তু অনেক প্রশ্ন আছে, কোন কোন বিষয়ে পড়তে হবে তোমাদের, বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, সে বিষয়ে অবশ্যই আসবো পার্ট বাই পার্ট। যেমন আমাদের একজন সার্থক শিক্ষকের দুটো বৈশিষ্ট্য দাও, বিভিন্ন রকম প্রশ্ন আছে, সেগুলো আমাদের জানতে হবে। তো একদিনে তো সম্ভব না, এগুলো দীর্ঘদিন সময় লাগবে। তো আমি প্রতিদিন কিন্তু এরকম 4-5টা করে কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের মনে কি প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার ক্লাসে উচ্চ মেধা, মধ্যমেধা ও নিম্ন মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা থাকবে। আপনি একটা ক্লাসে সবার উপযোগী পাঠদান কীভাবে করবেন? আপনার ক্লাসে মনে হয় কিছু ছাত্র থাকে খুব ভালো পারে, কিছু ছাত্র থাকে মিডিয়াম, কিছু ছাত্র থাকে একদমই কমা। তাহলে আপনি ক্লাসে সবার উপযোগী পাঠদান কীভাবে করবেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে কোশ্চেনগুলো বললাম, এই যে কটা কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু আমি নেক্সট দিন লাইভ ভিডিওতে এসে এর সঠিক যুক্তিযুক্ত এবং বিজ্ঞানসম্মত এবং বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সব দিক দিয়ে সমস্যাকে কোন উত্তরটা যুক্তিযোগ্য বা গ্রহণযোগ্য হয় সেটা কিন্তু আমি তোমাদের সামনে বলে দেবো। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, সেটা আমি বলে দেবো। কিন্তু এই যে প্রশ্নগুলো বললাম খাতায় তোমরা নোট করবে এবং নোট করে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবে যে দাদা বা স্যার যাই বলো না কেন, যে আমি এই প্রশ্নের এই আনসার, প্রশ্ন নম্বর যেটা বললে প্রশ্নটা লিখে নিয়ে যে আমি এই আনসার নিজে লিখতে হবে। নিজে না লিখলে কিছু হবে না, শুধু আমি বলে দিলাম তুমি সেটা মুখস্থ করে নিলে দাঁড়ানো, এটা তোমাদের ভিতর থেকে নিয়ে আসতে হবে। তারপরে যেটা আরও ভালো হবে, আমি যেটা বলবো সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে। তারপর তুমি যেটা ভাবলে, আমি যেটা বললাম, সেটার মধ্যে থেকে তোমার একটা নতুন একটা ভাব বের হবে, সেটাই তুমি সুন্দর করে নোট রাখবে। গেল। তো এরকম প্রচুর কোশ্চেন আছে প্রত্যেকটা পার্টেরই। যেমন তোমাদের আমি একটু বলে দিচ্ছি, যেমন তোমাদের আমি যদি বলি বিভিন্ন রকম প্রশ্নের উত্তর, যেমন ডিএলএড কথাটির পুরো নাম কি, তারপর তোমাদের ওই ক্লাসে অনুপস্থিত কীভাবে হ্রাস করা যেতে পারে, বিভিন্ন রকম প্রচুর কোশ্চেন আছে। তো আমি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমি তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করব। তো তোমরা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখোনি, সেগুলো পার্ট 1 পার্ট 2 দেখবে। আমরা ইন্টারভিউ হলে কীভাবে ঢুকবো, কীভাবে তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, কী ভাব রাখবো, আমরা এরকম পার্ট বাই পার্ট কিন্তু পুরোটা কমপ্লিট করবো। এটুকু আমি তোমাদের কথা দিচ্ছি, প্রমিস করছি তোমাদের সঙ্গে। আমি A to Z ইন্টারভিউ হলে ঢোকা থেকে শুরু করে অলরেডি 5টা পার্ট কমপ্লিট করেছি, সেগুলো দেখবে। সেগুলো দেখলে তোমার অনেক উপকৃত হবে। A to Z আমি কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে? A to Z আমি কমপ্লিট করব, তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। এবং আমি তোমাদের এটুকু আশ্বস্ত করছি যে তোমাদের যারা ইতিহাসের স্টুডেন্ট আছো, ভূগোলের স্টুডেন্ট আছো, বাংলার স্টুডেন্ট আছো, তো বাংলার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো আমি তোমাদের দাগিয়ে দেবো, বা সেই প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, বলে দেবো, তোমাদের লিখে নিতে হবে। যারা ইতিহাসের স্টুডেন্ট আছো, কোন প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করেই যেতে হবে, সেই প্রশ্নগুলো আমি একদম নোটস আকারে প্রতিদিন 5টা করে বলে দেবো, সেগুলো তোমাদের খাতায় নোটস করে নেবে। শুধুমাত্র তুমি যে ভূগোলের স্টুডেন্ট হও ইতিহাসের কোশ্চেন পড়বে না, বা বাংলার স্টুডেন্ট হও ইতিহাসের কোশ্চেন পড়বে না, এরকম কিন্তু নয়। বোঝা গেল কি বললাম? তোমাকে পদার্থবিদ্যা, সংবিধান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? এবং সেগুলো তোমাদের নোট ডাউন করতে হবে। তারপরে যে আমার সবচেয়ে সহজ একটা পার্ট এবং যার মধ্যে সব কিছু লুকিয়ে থাকে, যে তোমার নিজের সম্পর্কে বলো। এটা কিন্তু আমরা খুব সহজভাবে নিই, কিন্তু এর মধ্যে এই যে প্রথম স্টার্টিং, যদি শুরুতেই তুমি ঠিক করে না বলতে পারো, শুরুটা যদি সুন্দর না হয়, যদি যারা বসে আছে পরীক্ষক, তারা কিন্তু প্রথমে যদি তাদের শ্রুতিমধুর না লাগে, তাহলে কিন্তু প্রথম দর্শনই যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি পরে যত ভালো উত্তর দাও সেটা হবে না। এই জন্য যে তোমার সম্পর্কে বলো, নিজের সম্পর্কে বলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এটাও আমি আসবো পরবর্তীতে, তো আমি সব বলে দিচ্ছি তোমাদের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হবে। তারপর তুমি কেন এই চাকরিটি করো, তুমি কেন এখনও চাকরি পাওনি, তো এটা একটা ভাইটাল কোশ্চেন। তারপর তুমি কি মনে করো যে পদটির তুলনায় তোমার যোগ্যতা বেশি, এই ধরনের প্রশ্ন হতে পারে। তোমাকে কেন আমরা সিলেক্ট করব, ঠিক আছে? কেন মনে করছো শিক্ষক হিসাবে তোমাকে আমরা নিয়োগ করব। তো এই যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যেগুলো এছাড়াও তোমাদের বিভিন্ন সংবিধান থেকে, রসায়ন থেকে, তারপর তোমাদের ইতিহাস থেকে, ভূগোল থেকে, বাংলা থেকে, চাইল্ড স্টাডিজ থেকে যে প্রশ্নগুলো থাকবে, প্রত্যেকটা কোশ্চেনই আমি তোমাদের সঙ্গে A to Z একদম কিন্তু সেই কমন দেওয়ার মতো কিন্তু দিয়ে দেবো। কারণ কীভাবে কমন দিয়ে দেবো, আমাদের বিগত বছরে
14 টেট বলো, 17 টেট বলো, যে তবে 17 যেটা 22-এ নিয়োগ হয়েছে, এই যে টেটগুলোতে যে ধরনের প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা নোট ডাউন করেছি, সবগুলো আমরা কোশ্চেন নোট ডাউন করেছি এবং আমরা অভিজ্ঞ শিক্ষক দ্বারা যারা ইন্টারভিউ নেয়, যারা ইন্টারভিউ নিয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো নোট করেছি, সেই নোট করেই কিন্তু আমাদের কাছে বলছি আমরা। আর সেগুলো কিন্তু আমাদের কাছে নোট করা আছে, আমরা সুন্দর সুন্দর করে কিন্তু পার্ট বাই পার্ট প্রতিদিন ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইগুলো আলোচনা করব এবং ইংলিশে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের ধরতে পারে সেগুলোও আমি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দেব, ঠিক আছে? হ্যাঁ, যেমন যারা বাংলায় যারা আছো, তোমাদের একজন আমেরিকান লেখকের নাম বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্যের সঙ্গে কিছুটা মিল আছে, তো এই বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেগুলো আমরা একবারে তো আলোচনা করা সম্ভব নয়, জাস্ট এটা 5 নম্বর ক্লাস, আমাদের প্রথম ক্লাসগুলো দেখবে তাহলে বুঝবে। তো এবার আমরা চলো আমাদের আজকের যে বিষয় সে বিষয়ে চলে আসি। আর প্রথমে আমি যে 5টা কোশ্চেন বললাম, ওই 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমাদের মতো করে, তারপর কিন্তু আমি আমার মতো করে বা আমাদের মতো করে, আমাদের এখানে যারা আছে তাদের মতো করে সুন্দর করে উপস্থাপন করব, তারপর তোমাদের কিন্তু বলে দেবো যে এইটা বেশি গ্রহণযোগ্য বা এটা বেশি উপযুক্ত। তো যদি আমার লেখার থেকে যদি তোমারটা বেশি সুন্দর মনে হয় আমার কাছে, আমি কিন্তু বলবো তোমার সবাই লিখবে, তাহলে কী হবে, আমি কিন্তু সবার লেখাগুলো যখন পড়বো বা আমি নিজেও যখন লিখবো, তখন আমরা যে পার্থক্যটা থাকবে আমরা কিন্তু নিজেদের মধ্যে থেকে কিছু ভুল ত্রুটিগুলো সেগুলো দেখতে পাবো। আচ্ছা বেশ, সে বিষয়ে পরে আসি। এবার আমরা আমাদের আজকের মূল যে বিষয় আলোচনা সেটাই চলে আসি। যেহেতু ক্লাসগুলো প্রথম দিকে এই জন্য বেশি আমরা ওই বিষয়ে ডিসকাস করছি, তো কিছু মনে করো না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো আজকের মেন বিষয় ছিল আমাদের যে নার্ভাসনেস, এবং নার্ভাসনেস আমি আজকে 2টো কোশ্চেনের অ্যান্সার দেবো। একটা হলো নার্ভাসনেস, আর একটা কোশ্চেন যেটা বলেছিলাম তোমাদের কি, যে এই দুনিয়াতে এত চাকরি থাকতে আপনি শিক্ষকতার চাকরি চাইছেন কেন? তো এই প্রশ্ন দুটোর অ্যান্সার আমরা আজকে আসবো। আর এছাড়াও যে 5টা কোশ্চেন বললাম, ওই 5টা কোশ্চেন তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। এবারে দেখো, প্রথমে আসি নার্ভাসনেস। তো আমাদের নার্ভাসনেস দূর করার আমাদের কিন্তু অনেকগুলো উপায় আছে, অনেকগুলো পদ্ধতি আছে নার্ভাসনেস দূর করার। তো আমি কিছু বৈজ্ঞানিক পদ্ধতি বলবো যেগুলো তোমরা একদম কারেন্ট রেজাল্ট পাবে। কারেন্ট রেজাল্ট বলতে কি, আমি এখন বলবো তোমরা এখনই শুরু করো, এখনই শুরু করো, আজ থেকে 5 দিন করো, তাহলে বুঝতে পারবে যে নার্ভাসনেস কমছে কিনা। বৈজ্ঞানিক পদ্ধতি বলবো, যেটা তোমাকে করতে হবে, আমি শিখিয়ে দেবো কীভাবে করবে, কী করবে, তোমাদের নার্ভাসনেস কিন্তু অবশ্যই 100% পরীক্ষার হলে গিয়ে, মানে পরীক্ষার হল বলো, তারপর বিভিন্ন জায়গায় দেখবে পরীক্ষা হল গেলে অনেকেই আছে এমনি সময় খুব মনে থাকে, পরীক্ষা হলে গিয়ে সব গুলিয়ে ফেলে। তো এই যে নার্ভাসনেস ব্যাপারটা থাকে, বিশেষ করে ইন্টারভিউ হলে গেলে বেশি কী করে হয়, বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায়, আমার পরবর্তী সিরিয়াল, তারপরে তোমাদের গলা শুকিয়ে আসা, ঠিক আছে, পারবো কি পারবো না, তো এগুলো কেন হয় বা এগুলো থেকে মুক্তির উপায় কী, সেই বিষয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। আর নার্ভাসনেস যদি তুমি দূর করতে পারো তাহলে কিন্তু তুমি ধরে নাও তুমি কিন্তু 50% ইন্টারভিউয়ের 50% তুমি কিন্তু জয়লাভ করে ফেলেছো। কারণ আমরা যে নার্ভ যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না, ইন্টারভিউ হলে কিন্তু ভালো ফল করতে পারবো না। দেখেছো, আমরা কিন্তু অনেকেই দেখেছি যে গত ইন্টারভিউয়ে 10-এ 10 পেয়েছে, অনেকে 10-এ 9.5 পেয়েছে, তাদের কিন্তু একাডেমিক স্কোর কম ছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু র্যাঙ্ক করেছে। কী জন্য? 10-এ 10 পেয়েছে, যে মনে করো 27 পেয়েছে তাকে 10 দিয়ে দিল, তার কত হয়ে গেল দেখো, 37 হয়ে গেল। তো এই হলো ব্যাপার। অনেকেই দেখা গেলো 23 পেয়েছে, তাকে 10 দিয়ে দিয়েছে, তাকে 33 হয়ে গেল। তো এরকম আমার অনেকেই আছে 28 পেয়েছে, সেই ইন্টারভিউতে 4 পেয়েছে। তো ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। তো এই জন্য আমি একটা তোমাদের ভিডিও করেছিলাম আজকে, যে ভিডিওটাতে বলেছি যে তোমরা কোনো চিন্তা করো না। অনেকেই কাট আপ নিয়ে চিন্তা করছো, কাট আপ নিয়ে ভাবছো, আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কাট আপ নিয়ে ভেবো না। যদি কোনো চ্যানেলে কাট আপ নিয়ে নানান কিছু বলে থাকে, বিভিন্ন এক্সপেক্টেড বলতেই পারে, সেটা তাদের একদম পার্সোনাল ওপিনিয়ন, আমি সেখানে হস্তক্ষেপ করতে চাই না বা সেখানে কিছু বলতে চাই না, সে করতেই পারে কাট আপ নিয়ে। কিন্তু আমার মনে হয় যে ভ্যাকান্সি যদি বেশি আসে কাট আপ তত কমবে। তাহলে আমি তোমাদের একটা এখন কাট আপ বলে দিলাম, দেখা গেলো ভ্যাকান্সি দেখা গেলো যে একদম কম দিল, তখন বলবো দাদা এই তুমি কী করলে, এই যে আমি আশা করেছিলাম তুমি যে কাট আপ দিয়েছিলে এটা হলো না যে। তো এই জন্য আমি এটুকুই বলতে চাই যে তোমাদের সম্পূর্ণ ডিপেন্ড করছে ভ্যাকান্সির উপর। তো এই জন্য তোমরা জোরদার আন্দোলন চালাও, সোশ্যাল মিডিয়ায় যেরকম যেখানে আছো সেখান থেকে চালাও, যে 50,000 শূন্য পদ, যে বিদেশ যেটা বলেছে 50,000 শূন্য পদ আমরা চাই, 50,000 শূন্য পদ নিয়ে আসো, কেউ বসে থাকবে না, সবার চাকরি হয়ে যাবে, এটুকু বলে দিচ্ছি। তো এই জন্যই বলছি, আমরা তাও 20 তারিখে তোমাদের আমি বলেছি বিভিন্ন জায়গায় আমাদের যে একটা অ্যানালাইসিস ভিডিও করেছিলাম, সেখানে মানে বলেছিলাম যে 23 পায় তারও চাকরির যেমন পাওয়ার সুযোগ রয়েছে, যে 32 পেয়েছে তারও কিন্তু চাকরি না পাওয়ার সুযোগ রয়েছে। তো এখানে সবারই কিন্তু সুযোগ আছে, সবার সুযোগ আছে চাকরি পাওয়ার, সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করছে ইন্টারভিউয়ের উপর। তো ইন্টারভিউটা মানে ভাইটাল পার্ট। তো সেটাকে কি করে তোমরা
মানে 10-এর মধ্যে 10 পেতে পারো, 10-এর মধ্যে 9 পেতে পারো, সেই লক্ষ্যেই আমি তোমাদের এগিয়ে নিয়ে যাব। আর কাট অফের কথা বলছো, ভ্যাকান্সির কথা বলেছো, অনেকে প্রচুর কোশ্চেন করেছো, দাদা আমার 27 আছে, দাদা আমার 23 আছে, দাদা আমার 24 আছে, আমি UR 32, বিভিন্ন রকম আমি কমেন্ট দেখছি। শুধুমাত্র আমার ফেসবুক গ্রুপ, ফেসবুকে, ইউটিউবে, এছাড়াও হোয়াটসঅ্যাপে SMS ভরে যাচ্ছে। দেখো এত SMS দেখা সম্ভব না, তবে আমি এটুকু বলতে পারি, এটুকু বলছি যে তোমরা কাট অফ নিয়ে চিন্তা করো না। আমরা 20 তারিখের পরে আমাদের কাছে একটা আপডেট আসার কথা আছে, বা একটা আপডেট আমরা পাবো বলে আশা করছি। তো সেই আপডেটটা পেলে, ভ্যাকান্সির আপডেটটা পেলেই আমরা কিন্তু তোমাদের মোটামুটি এবং টোটাল কত আছে এবং 23 স্টেট বসতে পারবে কিনা সেটাও আমরা 100% শিওর না, কিন্তু আজকে আমরা কর্মসংস্থান পত্রিকায় দেখলাম যে যেখানে 23 স্টেট বসতে পারবে, 23 স্টেট বসতে পারে। 23 স্টেটের রেজাল্ট দিয়েই এইমাত্র আমরা আপডেট দেখলাম যে কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে যে 23 স্টেটের রেজাল্ট আউট করেই তোমার 22-এর রিক্রুটমেন্ট শুরু করবে। এখন সেখানে বলছে 23টা বসতে পারবে কর্মসংস্থান পত্রিকায়। তো আমরা 20 তারিখের পরে একটা আপডেট পাবো। তো সেই আপডেটের পর অবশ্যই আমরা ভ্যাকান্সি এবং তোমাদের কাট অফ মার্কস সব কিন্তু তোমাদের সঙ্গে A to Z আলোচনা করব। তো একটু ধৈর্য ধরে প্রিপারেশনটা ঠিক করে নাও। তুমি তোমার 100% প্রিপারেশন নাও, তারপর বাকিটা উপরে যে আছে তার উপর ছেড়ে দাও। আচ্ছা, আর নিজের প্রতি বিশ্বাস রাখো। তো চলো, অনেক বেশি বকবক হয়ে গেল, তো কাজের কথাই বলছি। তো চলো এখন মেন বিষয় আসি, যে যেখানে ছিলাম নার্ভাসনেস। তো নার্ভাসনেস হলেই কী হয় দেখবে, যখনই আমাদের ইন্টারভিউয়ের ডাক আসবে, যে তোমার আমি আমার মনে করো পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের শোনাচ্ছি। মনে করো কালকে আমার WB সাব ইন্সপেক্টর ইন্টারভিউয়ের ডাক আসলো। তাহলে যখনই আমার ডাক আসলো, তখনই কী হচ্ছে, আমার মনের মধ্যে আলাদা একটা আনন্দ আর একটা ভয়, একটা আনন্দ অনুভূতি হচ্ছে, একটা ভয় অনুভূতি হচ্ছে, যে এত কষ্ট করে এত দূর আসলাম, মানে নার্ভাসনেসটা কেন আসে সেটাকে বুঝতে পারো, তাহলে তো নার্ভাসনেস দূর করতে পারবো, তাই না? তাহলে আমরা যখনই কোনো শুভ সংবাদ পাই এই ইন্টারভিউ, যে আমাদের অমুক তারিখে আমার ইন্টারভিউ আমি পাস করেছি, বা WBSI হোক বা তুমি মাস্টার হোক, তুমি ইন্টারভিউ ডাক পেয়েছো, সাপোজ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ডাক পেয়েছি। এবার ডাক পাওয়ার পর যখন তুমি এই কথা তোমার মাথার মধ্যে পুশ হচ্ছে, তখনই কিন্তু আমাদের যে হাইপোথ্যালামাস আছে সেখানে পিটুইটারি গ্রন্থি, যে আমাদের প্রভুগ্রন্থি বলে থাকি, সেখানে কি আমাদের প্রতিনিয়ত ধাক্কা মারছে, এটাই যে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছে আর একটা ভয় অনুভূতি হচ্ছে। কী ভয় অনুভূতি হচ্ছে, যে এত বছর ধরে কষ্ট করে আমি পাস করলাম, বা এত পরিশ্রম করলাম, এই জায়গাটা নিয়ে আসলাম, এবার শুধুমাত্র একটু ইন্টারভিউ খারাপের জন্য আমার চাকরিটা হাতছাড়া যাবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, বা আমার জীবনের সব স্বপ্ন ধুয়ে মুছে যাবে। এই ভয়টার জন্য কিন্তু নার্ভাসনেসটা সৃষ্টি হয়। বেশ, এবার নার্ভাসনেস যখন হয়, আমি দেখো শুরু থেকেই বলছি, একটু মন দিয়ে শোনো, কাজে আসবে। এখন যখন নার্ভাসনেসটা আমাদের আসে, কেন কি হয়, আমাদের প্রথম কথা হলো গলা শুকিয়ে যায়। দেখবে যখন তুমি ইন্টারভিউ হলে ঢুকবে, বা একজন তোমার সামনে আছে, তখন দেখবে তোমার শরীরের মধ্যে বা মেমোরির মধ্যে কী কাজ করে, আমাকে কী প্রশ্ন করবে, ওকে কী প্রশ্ন করলো, এই ধরনের কিন্তু এগুলো আসে। আমি এর কিন্তু একদম সায়েন্টিফিকভাবে তোমাদের এর সলিউশন বলবো, প্লাস নর্মাল যেগুলো সলিউশন আমি সেগুলো বলবো, কাজে দেবে, আমি বললাম করে দেখো। আচ্ছা, আগে আমি এগুলো একটু বলে নিই। তো বেশ, আমাদের কিন্তু প্রথম কথা হলো গলা শুকিয়ে আসে, মনে হয় একটু জল খাই এরকম মনে হয়। তারপর বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়, তাই না? হালকা হালকা মনে হয় যেন হার্টবিট বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস মনে হচ্ছে একটু হবে, এরকম ধরনের। কিন্তু সবার কিন্তু হয় না, আমি যে সবাই বলছি তা না, কিন্তু বেশিরভাগই কিন্তু এরকম হয়ে থাকে। নার্ভাসনেস কিন্তু যতই 100% কনফিডেন্স থাক, নার্ভাসনেস থাকে। এবার কথা হলো, নার্ভাসনেসকে আমার একদম থাকবে না, না। যদি নার্ভাসনেস একদম না থাকে, তাহলে কিন্তু তুমি ঢিলেমি হয়ে যাবে, তোমার মধ্যে কোনো একটা থাকবে না, মানে কি বলে, তোমার মধ্যে একটা পাওয়ার যে চাহিদা, একটা ভয় থাকতে হবে, তাহলে খুব বেশি না। আবার নার্ভাসনেস কিন্তু হালকা থাকা ভালো, তাহলে তোমার মধ্যে কি, তোমার মধ্যে যে অ্যাবিলিটি, তোমার মধ্যে যে কর্তব্যবোধ, সেটা কিন্তু জাগবে, যে তোমার মধ্যে মানে নার্ভাসনেস কিছুটা পরিমাণ থাকা প্রয়োজন আছে। এবার এগুলো হলে গলা শুকিয়ে যায়, আমাদের মনে হয় যেন শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় কিন্তু। আচ্ছা, তো এইগুলো তো হয়। এর সাথে সাথে দেখবে অনেক সময় কথা বলতে গেলে ইন্টারভিউ হলে মানে কথা একটু তুতলিয়ে যায়, মানে ওই নার্ভাসনেসের কারণে কী বলবো কী না বলবো, হট করে একটা কথা বলতে গেলে তুতলিয়ে যায়, বা কথা বলতে গেলে জোরে বেরোয় না, সাই করে বেরোয়। এগুলো কিন্তু আমি একদম তোমাদের মানে এরকম হয়েছে অনেকের, তাদের কিন্তু শুনেই সব কিছু নিয়েই কিন্তু বলছি, একদম আমি কিন্তু মনের মধ্যে থেকে বা বানিয়ে বলছি না সব কিছু, এগুলো কিন্তু একদম পরীক্ষিত, এগুলো হয়। এইবার বিষয় হচ্ছে, এই যে নার্ভাসনেস, তাহলে এটা আমরা কীভাবে দূর করতে পারি? তো এগুলো হলে তো অবশ্যই পরীক্ষা হলে যে এক্সামিনার থাকবে, সে তো আর কী বলে খেয়ে বসে নেই, সে তোমার ওই প্রথম অঙ্গভঙ্গি দেখেই, তোমার গলা শুকানো দেখেই, কথার সুর বেরোনো দেখে বুঝে যাবে যে হচ্ছে প্রেশারে আছে। তো সেখানে তোমাকে কি করতে হবে, প্রথম কথা হলো নার্ভাসনেস কমাতে একটা ব্যায়াম আছে, একটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা আমি দেখিয়ে দেবো, নাম বলে দেবো প্লাস দেখিয়ে দেবো। সেটা তুমি কন্টিনিউয়াস 15 দিন করো, দেখবে তোমার নার্ভাসনেস কমছে, 100% কমবে, 100% বললাম। গেল। এবার আর কি উপায় হতে পারে,
এখন নার্ভাসনেস কমানোর আরও কিছু উপায় হলো, তুমি যখন ইন্টারভিউ হলে প্রবেশ করছো বা তুমি যখন বাড়ি থেকে বের হচ্ছ বা ইন্টারভিউ হলে যখন গিয়েছো, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে তোমার জীবনের সবচেয়ে ভালো কোনো কাজ, যেটা তোমার মেমোরিতে আসছে ওই মুহূর্তে, ভালো কোনো কাজ, মানে তুমি যে কাজটা করে তুমি নিজেকে গৌরবান্বিত বোধ করতে পারো যে এই কাজটা আমি ভালো কাজ করেছি, আমার জীবনে আমি এই কাজটা ভালো কাজ করেছি, এই কাজটা খুব ভালো করেছি, বা এই মানুষটার উপকার করেছিলাম, বা মানে কোনো ভালো কিছু মেমোরিতে আনার চেষ্টা করবে। অন্তত ইন্টারভিউ হলে গিয়ে, যদি বাড়ি থেকে নাও করো, ইন্টারভিউ হলে গিয়ে উপস্থিত ওখানে এমন কিছু মনে করার চেষ্টা করবে। ওই সময় কিন্তু তুমি এসব ভেবো না যে এই কী প্রশ্ন ধরলো, ওই কী প্রশ্ন ধরলো, এই কী ধরলো, এসব ভাবতে গেলে কিন্তু সব একেবারে হালুয়া টাইট হয়ে যাবে। ওসব কিচ্ছু ভাববে না, শুধু আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো। আমি ব্যায়ামটা দেখিয়ে দেবো, সেই ব্যায়ামটা তো অবশ্যই করবে। আর মেন যেটা বললাম যে তুমি ওই পরীক্ষার হলে গিয়ে বা এক্সাম ইন্টারভিউ হলে গিয়ে, সেখানে বাইরে যখন মনে করো তোমার সামনে মনে করো 10-15 জন বা 30-40 জন আছে, তুমি অনেক পিছিয়ে আছো, তো তুমি বললাম তোমার জীবনের এমন কোনো ঘটনা মেমোরাইজ করার চেষ্টা করবে যে ঘটনায় তুমি নিজেকে গর্বিত বোধ করতে পারো বা ভালো কোনো কাজ গেল। তারপর এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে দেখো, মানুষ মাত্রই ভুল করে, সেটা আমি যেমন জানি, সেটা এক্সামিনাররাও জানে যে মানুষ মাত্রই ভুল। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কোনো আহামরি কোনো কিছু না যে মানুষ ভুল করে ফেলেছে মানে বিশাল কিছু হয়ে গেছে। তো মাথার মধ্যে এটা রাখতে হবে, মানুষ মাত্রই ভুল করে, ভুল আমার হতেই পারে। এইটা কিন্তু তোমাদের পজিটিভ থিঙ্কিং, যে মানুষ ভুল হতেই পারে। আমরা যখন একটা জিনিস দেখো, আমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে কোনো প্রশ্ন আলোচনায় হোক, যা কিছুই হোক, যদি ভুল বলে ফেলি, সেখানে কি আমরা খুব লজ্জিত হয়ে যাই, সেখানে খুব আতঙ্কিত হয়ে যাই, বা কী হবে এরকম কিছু ভাবি না কিন্তু। তো একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায়, যদি না জানো, তাতে আতঙ্কিত বা দুর্বল হওয়ার, ভয় পাওয়ার কিছুই নেই। কারণ সামনে যারা বসে আছে তারা কিন্তু অবশ্যই এটা জানে যে মানুষ মাত্র ভুল করে, সে প্রশ্ন নাই জানা থাকতে পারে। কারণ তুমি যেখান থেকে পাস করে এসেছো, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করে এসেছো। তো তুমি একটা দুটো প্রশ্ন পারলে না, তার মানে তুমি ঘাবড়ে গেলে, ঘাবড়াবে না। আচ্ছা, তাহলে কি বললাম, তুমি যদি তোমার মাথার মধ্যে যদি এই জিনিসটা কাজ করে যে মানুষ মাত্রই ভুল করে, তো ভুল আমার হতেই পারে, দুটো একটা ভুল হতেই পারে না। এই পজিটিভ থিঙ্কিংটা মাথায় রাখবে। এগুলো সিম্পল জিনিস, শুনে কেমন মনে হচ্ছে, কিন্তু কাজ দেবে। তো তুমি একজন মানুষ, সে একজন মানুষ, তো সেও যেমন ভুল করতে পারে, আমি তেমন ভুল করতে পারি। আচ্ছা, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা যে তুমি যখন এক্সামিনের সামনে বসছো, তখন কিন্তু হীনমন্যতায় ভুগবে না। মানে একদম তাদের সঙ্গে স্বাভাবিক বন্ধুসুলভ, আমার বন্ধুদের সঙ্গে যেমন আচরণ করি, মানে আচরণ বলতে বন্ধুদের সঙ্গে আচরণ বলতে তাই বলে আমরা ইয়ার কেড্ডা, মানে সেরকম নয়। বন্ধুদের সঙ্গে আমরা যখন ফ্রি মাইন্ডে মিশে যাই, সেরকম তোমাকে ভদ্রতার সহিত হালকা মৃদু হাসি রেখে, প্রত্যেকটা কথার চোখে চোখ রেখে, বলতে চোখ বড় করে না, বা চোখে একভাবে তাকিয়ে থেকে এরকম করেও না, চোখটা সুন্দরভাবে তাদের সঙ্গে রেখে, আই কন্ট্যাক্টটা ঠিক রেখে তার সঙ্গে কথা বলতে হবে। কেমন দেখা গেল তুমি কথা বলছো যে হ্যাঁ স্যার এরকম ব্যাপার, তুমি উত্তর দিতে ফাট করে এবার এদিকে তাকিয়ে ফেললে, বা এরকম করে তাকালে, তো এইরকম করে এক উত্তর দিচ্ছ, এদিকে ওদিকে তাকাচ্ছ, তা না, যার উত্তর দিচ্ছ তার দিকে সুন্দরভাবে পোলাইটলি তাকিয়ে তার উত্তরটা দেবে। জানা না থাকলে সুন্দরভাবে পোলাইটলি সেটাকে বলবে স্যার বা ম্যাডাম, যদি স্যার হয় তাহলে স্যার ম্যাডাম জানা নেই, আর ম্যাডাম হলে ম্যাডাম এটা আমার জানা নেই। গেল একটা বিষয়। আর দ্বিতীয় কথা, তুমি যখন প্রবেশ করছো, দেখো এর উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র আমি প্রাণায়ামটা বলবো, মানে কি এক্সারসাইজটা সেটা বললাম, সেটা বলেই দিলাম। আমি প্রাণায়ামটা দেখিয়ে দেবো যে কোনটা করবে নার্ভাসনেস দূর করার জন্য। তুমি যখন ইন্টারভিউ হলে ইন্টার করার সময়, তোমার যদি সামনে মনে করো দেখা গেলো চেয়ারম্যান দিয়ে মেন যে থাকবে, প্লাস তার পাশে 3-4 জন থাকে, বা সেখানে যদি কোনো ম্যাডাম থাকে, তাহলে প্রথম গ্রিটিংটা কিন্তু ম্যাডাম পাবে। এটা কিন্তু একদম মনে রাখবে। এটা কিন্তু অনেকে জানে না, বা এটা প্রথম গ্রিটিংটা কিন্তু ম্যাডাম পাবে। মানে তুমি যখন নমস্কার ম্যাডাম, বা গুড মর্নিং ম্যাডাম, বা গুড মর্নিং স্যার বলছো ঢুকেই, সেটা সকাল হোক আর দুপুর হোক, যে সময়টা, তো অবশ্যই যদি সেখানে ম্যাডাম উপস্থিত থাকে, তো ম্যাডামকে সবার আগে দেবে, তারপরে স্যারদের দেবে। এটা কিন্তু নিয়ম দেওয়ার। তো এই বিষয়গুলো, তোমাদের এই টুকিটাকি বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে আমি আসি যেটা বলছিলাম নার্ভাসনেস দূর করার যে বৈজ্ঞানিক থিওরিটা কি। তো আমি যেগুলো মনে রাখতে বললাম, এগুলো মাথায় রাখবে যে মানুষ মাত্রই ভুল করে, আমার ভুল হতেই পারে। তো সেখানে সবসময় মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করবে। এবং তোমাদের প্রশ্ন যাই করুক না কেন, যদি তোমার নাও জানা থাকে, নাই পারতে পারো, কোনো ব্যাপার নেই, সেই প্রশ্নটা পোলাইট সঙ্গে বন্ধুসুলভভাবে আচরণের সঙ্গে বলবে, স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই, বা এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না, এক কথা। সেখানে তুমি বেশি
বেশি গেজাতে যাবে না, বা আমি পারি বা পারবো, পারার মতো ভাব দেখাবো, এরকম বেশি পাণ্ডিত্য ফলাতে যাবে না। টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, টু দ্য পয়েন্ট, না পারলে টু দ্য পয়েন্ট উত্তর দেবে, সেখানে কিন্তু বেশি ঘোরাতে যাবে না। এবার নার্ভাসনেস দূর করার আমাদের কিছু উপায় আছে। কি উপায়? দেখো, সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম যে এক্সারসাইজটা আছে, সেই এক্সারসাইজটা তুমি যদি কন্টিনিউয়াস প্রতিদিন করো, দেখবে তোমার মধ্যে আলাদা একটা শক্তির উৎপন্ন হচ্ছে। আলাদা শক্তি বলতে কি, আমরা অনেক সময় মানে বিভিন্ন নতুন মানুষের সামনে গেলে আমরা কিন্তু অনেক সময় নার্ভাসনেস হয়ে যায়, যেটা বলছি সেটা কিন্তু হয়ে যায়। আর তুমি যদি এটা করো তাহলে কিন্তু অবশ্যই তোমার কিন্তু এটা থেকে তুমি মুক্তি পাবে। তো এই থিঙ্কিংগুলো, পজিটিভ থিঙ্কিংগুলো মাথায় রাখবে। আর তার সঙ্গে অবশ্যই যখন ইন্টারভিউ হলে প্রবেশ করছো বা তোমার পিছনে 4-5 জন আছে, তখন আমি তোমাকে সিম্পল কয়েকটা জিনিস দেখাচ্ছি, তারপরে ব্যায়ামটা দেখাবো। তো প্রথমে তুমি বুক ভরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নেবে, চোখ বন্ধ করে ধীরে ধীরে ছাড়বে। তুমি এখনই করো, চোখ বন্ধ করে ফাঁকা চুপচাপ এক জায়গায়, দেখবে তুমি আলাদা একটা শান্তি পাচ্ছ। এরকম করে 5 বার করবে, নিঃশ্বাস বুক ভরে নেবে, ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়বে, চোখ বন্ধ করে একদম শান্তভাবে ধীরে ধীরে ছাড়বে। তারপর এই যে আমার চোখের পাতা আলতো আলতো করে, চোখ বন্ধ করে, ঠিক আছে, আলতো আলতো করে একটু এরকম করে ঘোরাবে, আলতো আলতো করে, মানে চাপ দেবে, হালকা হালকা চাপ দেবে, এরকম করে চাপ দিলে। এরকম তুমি 5 বার করবে অন্তত ইন্টারভিউ হলে ঢোকার আগে। তাহলে কী হবে বলো তো? এটা করলে কী হবে? এটা করলে তোমার বডিটা ফুল ফ্রেশ হয়ে যাবে, ফুল ফ্রেশ, তরতাজা। তোমাদের অ্যাকচুয়ালি আমাদের লুকিংটারও ব্যাপার আছে। তোমাকে যখন দেখবে, তোমাকে যদি মরার মতো মানে ম্যাথ মেতে দেখে মনে হচ্ছে যেন রুগী, বা দেখে যেন মনে হচ্ছে যেন খুব আতঙ্কে আছে, এরকম যেন না হয়, মানে একদম ফ্রেশ তরতাজা। আমরা যেমন সকাল এক্সারসাইজ করে দৌড়ে এসে ফিটফাট হয়ে স্নান ধান করলে একটা ফ্রেশ ভাব হয় না, তো সেমনি ইন্টারভিউ হলে বসেও তোমাকে কিন্তু একদম ফ্রেশ তরতাজা থাকতে হবে, একদম ফ্রেশ তরতাজা দেখে মনে হবে যেন একদম একেবারে একদম রক্ত টকবক করছে, একদম ছেলে, ফ্রেশ হতে হবে। তো তুমি যদি, আমি যেটা বললাম, তুমি যদি এটা করো, দেখবে তোমাকে ফ্রেশ লাগছে একদম, তুমি মনে হবে যেন কেবল আবার নতুন করে শুরু করলে দিনটা, এমন মনে হবে। হ্যাঁ, কারণ ওই সময় একটা প্রেশার থাকে। তুমি এরকম কয়েকবার দীর্ঘশ্বাসটা কয়েকবার নেবে, নেওয়ার পরে চোখ এরকম করে কয়েকবার এরকম করবে। আমি এটা সাইন্টিফিক বলছি, কিন্তু আমার এটা বানানো না। তুমি ভেবে না যে দাদা নিজের মতো করে বানিয়ে বলছে সব কিছু, উল্টোপাল্টা কী আবাজাবা বলছে। আমি বললাম তোমরা করে দেখো, সত্যি উপকার পাবে। আর এবার প্রাণায়ামটা কি? প্রাণায়ামটা হচ্ছিল, প্রথমে ডান নাকটা এরকম করে বন্ধ করবে, পদ্মাসনে বসবে। যারা একটু মোটা তারা পদ্মাসনে বসতে পারবে না, এক পা তুলেই করবে। এরকম সিম্পলভাবে পদ্মাসনে বসে, ঠিক আছে, পদ্মাসনে বসে প্রথমে ডান নাকটা বন্ধ করবে। ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে উপরের দিকে টেনে তুলে আবার এই বাঁ নাকটা বন্ধ করে, বোঝা গেল ব্যাপারটা? মানে এটাকে প্রাণায়াম বলে। তো এটাকে করলে কিন্তু আমাদের শরীরের মানে 10 লক্ষ, আমাদের শরীরে যত আছে সেল বা নারী যাই বলো না কেন, সেটা কিন্তু কাজ করে, ভীষণ কাজ করে। এটা ভীষণ গুণাগুণ আছে। যদি বিশ্বাস না হয়, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা গুগল ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো যে প্রাণায়ামের গুণাগুণ, প্রাণায়াম করলে কি হয়। আমরা এই যে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, এই ভয় আতঙ্ক, হ্যাঁ, তারপরে দুর্বল হয়ে পড়া, নার্ভাসনেস হয়ে পড়া কোনো কিছু অল্পতেই, তো এগুলো করলে যায়। যদি বিশ্বাস না হয়, একভাবে 10-15 দিন করে দেখো, করলে পরে অবশ্যই কমেন্টে জানতে হবে, হ্যাঁ দাদা ওটা করে আমরা অনেক উপকৃত হয়েছি। যার বিশেষ করে এই সমস্যাগুলো বেশি হয়, সবারই হয় কম বেশি, কিন্তু যার বেশি হয় সে কিন্তু অনেক বেশি মানে রেজাল্ট পাবে, আর যার কম হয় সেও রেজাল্ট পাবে। কিন্তু এটা করলে কি হয়, আমাদের শরীরের যে নার্ভগুলো আছে, যেগুলো আছে না, বা টোটাল সব কিছু কিন্তু আমাদের একদম ফ্রেশ, নতুন করে সব কিছু রিকভার করে এগুলো। তো এটা হলো গেল আমাদের নার্ভাসনেস। এগুলো করবে অবশ্যই, এবং করার পর যদি ফল পাও, যদি মনে হয় যে না একটু কাজ হয়েছে, তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু পরে এসে আমাদের এই চ্যানেলটাকে একটু পিন করে রাখো। যদি কাজ হয় তাও এসে জানিও, হ্যাঁ দাদা তুমি যেটা বলেছিলে করে কাজ হয়েছে। আর যদি কাজ না হয় তাও এসে বলো, হ্যাঁ দাদা তুমি যেটা বলেছিলে কোনো কাজ হয়নি, বিন্দুমাত্র কাজ হয়নি। ঠিক আছে, অবশ্যই জানিও, ফল তোমাদের কাছ থেকে তো নিতে হবে। আচ্ছা, এবার তোমাদের আর একটা কোশ্চেন ছিল যে, আচ্ছা দুনিয়াতে এত চাকরি থাকতে আপনি কেন শিক্ষকতার চাকরি চাইছেন? এই প্রশ্নের কি উত্তর দেবে? তো এই প্রশ্নের কি উত্তর দেবে সেটা দেখো, আমি আমার মতো করে বলছি, তুমি যে জায়গাটা আছো সেখান থেকে কিন্তু তুমি মিক্স আপ করে নেবে, ঠিক আছে? দেখো, প্রথমেই তুমি এটা অবশ্যই বলতে পারো, সে যে পেশাগতই থাকো, যেভাবেই থাকো না কেন, তুমি বলতে পারো আমি লেখাপড়া, শিক্ষকতা, আমি কিন্তু সুন্দর করে লিখে নিয়েছি। লেখাপড়া যেমন আমার লেখাপড়া শিক্ষকতার পক্ষে সর্বাধিক উপযুক্ত, আমার লেখাপড়া শিক্ষকতার পক্ষে সর্বাধিক উপযুক্ত।
বা তুমি এরকম করে বলতে পারো যে স্যার বা ম্যাডাম যেটাই হোক না কেন, আমি ডিএলএড কমপ্লিট করেছি এবং উচ্চ মাধ্যমিক পাস। এই চাকরি করতে যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতায় এই চাকরিটি আমি মনে করি আমার জন্য উপযুক্ত, বা আমি তার সম্পূর্ণ যোগ্য প্রার্থী। এই পয়েন্টটা বলতে পারো। এই পয়েন্টের সঙ্গে আরেকটু বলবে, এটা তো বলবে, বলার সঙ্গে সঙ্গে এটা বলবে যে আমি কিন্তু বলে দিচ্ছি, এবার তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নাও। এবার বলবে শিক্ষকতার চাকরি আমার ভালো লাগে, এটা বলতে পারো। এটা সাধারণ কথা, কিন্তু বলবে যে আমার শিক্ষকতার চাকরি ভালো লাগে, বা তুমি তোমার এখানে তুমি তুমি যা কিছু অ্যাড করতে পারো, বা তুমি এরকমভাবে অ্যাড করতে পারো যে এতে সম্মান ও অর্থ দুইই আছে। আচ্ছা, এবার অনেকেই বলতে চায় যে না, আমি শুধু সেবা করতে চাই, সেবার জন্য চাকরি করছি। এটা কিন্তু বললে তারা কিন্তু ভাববে যে ওই তেল মারার জন্য বলছে। তো তুমি কী জন্য চাকরি করতে চাইছো? নিশ্চয়ই অর্থ উপার্জনের জন্য, আর তার সঙ্গে সঙ্গে পরিবারের হাল ধরার জন্য, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্বিক সমাজের উন্নয়নের জন্য, যাতে ছোটো ছোটো বাচ্চারা থেকে বড়রা তারা শিক্ষিত হয়ে তারা সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। এই জন্যই তো। তো তোমাদের কিন্তু ওই বলতে দেও না যে না, আমি শুধুমাত্র সেবা করার জন্যই চাকরি করছি। এসব কথা কিন্তু ঘাড় জল খাবে না, ঠিক আছে? এসব দিন কিন্তু নেই। শুধু সেবা করব, টাকা নেব না, হ্যাঁ, এসব কিন্তু দিন নেই। ওসব কিন্তু বেশি তেল মারা কথা বলতে চাই না। তো আমি কি বলবো যে শিক্ষকতার চাকরিটি আমার ভালো লাগে, এতে সম্মান এবং অর্থ উভয়ই আছে, এই জন্য আমি এই চাকরিটি বেছে নিতে চাই। আচ্ছা, এর সঙ্গে আর একটা পয়েন্ট অ্যাড করতে পারো। শিক্ষক পরিবারে জন্মানোর ফলে, মানে যদি কারো পরিবারে শিক্ষক থাকে বা মাস্টার থাকে, তাহলে বলবে শিক্ষক পরিবারে জন্মানোর ফলে পূর্বপুরুষের থেকেই আমার শিক্ষকের প্রতি একটা মানে গভীর টান। কারণ আমার পরিবারের সকলেই এই পেশার সঙ্গে জড়িত। যাদের পেশায় জড়িত আছে তারা এইভাবে বলতে পারো, ঠিক আছে? এটা বলতে পারো। তো আমি কি বললাম যে তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে দুনিয়াতে এত চাকরি থাকতে আপনি কেন শিক্ষকতার চাকরি চাইছেন বা বেছে নিয়েছেন, অন্য চাকরি কেন বেছে নিলেন না? শিক্ষকতা চাই, তখন তো বলতে পারে যে ও আচ্ছা, শিক্ষকতা বেশি ছুটি বলে আপনি এই চাকরি দিতে চাইছেন ফাঁকি দেওয়ার জন্য, এরকম কিন্তু প্রশ্ন করতে পারে। তখন কিন্তু তোমাকে এই যে আমি যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট কিন্তু তুমি অবশ্যই 100% যেখানেই যে অবস্থায় আছো না কেন, মানে যে স্টুডেন্টই হও না কেন, যেখানেই থাকো না কেন, এইটা কিন্তু তুমি পুট করতে পারো, মানে ভিতরে এটা কিন্তু বলতে পারো। এবং এর সঙ্গে তুমি আরও কিছু সুন্দর করে বলতে পারো। তো আমার মনে হয় টু দ্য পয়েন্ট বেশি না বলে এই 3টে পয়েন্ট অ্যানাফ। এর জন্য এই 3টে পয়েন্ট অ্যানাফ। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন করেছিলাম যে আপনার ক্লাসে উচ্চ মেধা, মধ্য মেধা ও নিম্ন মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের থাকবে, আপনি একটি ক্লাসে সবার উপযোগী পাঠদান কীভাবে করবেন? মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় কিন্তু করা হয়। তো কী কোশ্চেনটা বললাম যে আপনার ক্লাসে উচ্চ মেধা, মধ্য মেধা বা নিম্ন মেধা ছাত্রছাত্রীরা আছে, তাহলে আপনি একটি ক্লাসেই, ওই একটা ক্লাসে কীভাবে সবার উপযোগী পাঠদান করবেন, শেখাবেন কী করে? ভালো কোশ্চেন তো, কী করে পড়াবে? তাহলে অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু আমি আগামী দিন, অর্থাৎ 14 তারিখ আমি কিন্তু আবার লাইভে আসবো। আমি বলে দিচ্ছি কটায় লাইভে আসবো। রাইট 7:30টার সময় লাইভে আসবো। লাইভে এসে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদের মতামত, এই কোশ্চেনের অ্যান্সার কী হতে পারে তোমাদের মত অনুসারে। তারপরে আমি কিন্তু আমার মত অনুসারে তোমাদের সেটা জানিয়ে দেবো, তোমরা সেটা নোট করবে। আর এর সঙ্গে তোমাদের যে 5টা কাজ দিলাম, 5টা কোশ্চেন দিলাম, এই 5টা কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সার বলবো। কিন্তু তার আগে আমি দেখতে চাই যে কমেন্ট বক্সে কতজন এর উত্তর দিয়েছো তোমাদের মতো করে। আচ্ছা, আমি কি বলেছিলাম কোশ্চেনগুলো আমি আরও একবার অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের জন্য, যে তোমাদের যাতে মনে থাকে। আমি প্রথম থেকেই বলেছিলাম কোশ্চেনগুলো, আবার আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু এরপর থেকে না, আমি তোমাদের ভাগ ভাগ করে বলে দেবো যে আজকে প্যাডাগোগির 5টা কোশ্চেন দেবো, কালকে ইতিহাসের 5টা কোশ্চেন দেবো, তারপর কালকে তোমাদের ইংলিশের 5টা কোশ্চেন দেবো, বাংলার 5টা কোশ্চেন দেবো, এরকম করে কিন্তু বলে দেবো। তো আজকে তোমাদের কি প্যাডাগোগির 5টা কোশ্চেন দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি কি প্যাডাগোগির 5টা কোশ্চেন। আচ্ছা, তার সঙ্গে কিন্তু এই কোশ্চেনটা থাকলো, ঠিক আছে? এই প্যাডাগোগির 5টা কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনটা অবশ্যই থাকলো। আচ্ছা, ওখানে আমি কী কোশ্চেনটা বলেছিলাম, 1 মিনিট দাও, একটু খুঁজে বার করতে দাও। তো এছাড়াও কিন্তু প্রচুর কোশ্চেন আছে, কোথায় হারিয়ে ফেললাম, পেয়েছি। তো আমরা প্যাডাগোগির যে 5টা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বিদ্যালয় ছুট সমস্যার একটি সমাধান বলুন। মানে বিদ্যালয় ছুট সমস্যার কীভাবে সমাধান করতে পারি একটি সমাধান বলুন। 2 নম্বর কোশ্চেন,
পড়ানোর সময়ে যদি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, মানে আপনি মাস্টার বা আপনি শিক্ষক পড়াচ্ছেন, তখন আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল পড়াচ্ছেন, তখন আপনি কী করবেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখি তোমরা কী উত্তর দাও, আমি দেখতে চাই কিন্তু। তারপর পাঠ্য বিষয়ে সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কী করা উচিত? পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কী করা উচিত? বেশ। তারপর উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন? যখন উত্তরপত্র দেখছো, মনে করো অনেকগুলো খাতা, তুমি মনে করো ক্লাস 5-এর খাতা দেখছো, তখন সেখানে উত্তরপত্র দেখছো ছাত্রছাত্রীদের, তো কী দেখে ছাত্রছাত্রীদের বেশি নম্বর দেবেন? মানে তোমাকে তো নম্বর বেশি দিতে হবে, কেউ বেশি, কেউ ভালো লিখবে, কেউ কম লিখবে, ভালো লিখবে বেশি দেখবে, না কীভাবে কী করবে সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, মানে কীভাবে লিখলে তাকে বেশি নম্বর দেবে, কীভাবে লিখলে কম নম্বর দেবে, এইসব বিষয়ে বলা হয়েছে আর কি। তারপর স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে গেলে কী সব থেকে জরুরি? মানে স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে শৃঙ্খলা বজায় রাখতে সব থেকে কী সবচেয়ে বেশি জরুরি? তো এই যে 5টা কোশ্চেন বললাম তার সঙ্গে ওটা, এই 6টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর আমি আগামীকাল আবার আসবো তোমাদের সঙ্গে সেই প্রশ্নগুলো নিয়ে, এবং তার সঠিক অ্যান্সার অবশ্যই আমি তোমাদের জানাবো, এবং তোমরা তোমাদের অ্যান্সারগুলোও জানাবে। আর এর সঙ্গে শুধুমাত্র এটাই নয়, আমি বারবার একই কথা বলছি, এর সঙ্গে কিন্তু আমি তোমাদের ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, বাংলা থেকে আমি টু দ্য পয়েন্ট সেই প্রশ্নগুলো বলে দেবো, আর তোমাদের যারা স্পেশালি ইতিহাসে অনার্স, ভূগোলে অনার্স, বাংলায় অনার্স, ইতিহাসে অনার্স, তারপর তোমাদের বিজ্ঞানে অনার্স, ভৌত বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে অনার্স, তো সেইখান থেকে কী কী প্রশ্নগুলো পড়বে সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো এরকম করে ধীরে ধীরে চলবে। তা অলরেডি আমরা কিন্তু বাংলায় একদম লাইভ ডেমো বাংলায় আমরা একটা দিয়েছি, যারা বাংলাতে অনার্স করেছে তাদের কাছে কী কোশ্চেন করেছিল, বাংলাতে যারা অনার্স ছিল সেটা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমাকে কয়েকজন দেখলাম যে শিক্ষার্থী বন্ধুরা কয়েকজন রিকোয়েস্ট করেছে যে দাদা আমার হিস্ট্রিতে অনার্স, তো হিস্ট্রিতে অনার্স থাকলে আমি কি বলবো বা কীভাবে বলবো, বা একজন লাইভ গত বছরে যারা হিস্ট্রিতে অনার্স ছিল তারা কী ধরনের পরীক্ষা দিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আমাকে একটা আমাদের ক্লাস দাও। তো অবশ্যই দেবো। তো চলো, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, তো এই ক্লাসগুলো কিন্তু বড়ই হবে, একটু ধৈর্য সহকারে শুনলে অনেক কাজে দেবে। তো একটু একটু করে এর মধ্যে অনেক কিছু শুনতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, তারপর তোমাদের নিজের সম্বন্ধে বলো, এটাও তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখবে। বিশেষ করে আজকে যে 5টা কোশ্চেন দিলাম এবং ওই 6 নম্বর কোশ্চেনটা ধরে তোমরা এভাবে, আমরা পরবর্তী দিন 6 নম্বর অর্থাৎ ইন্টারভিউ নম্বর 6-এ চলে আসবো। 6 নম্বর ইন্টারভিউতে আমরা ওই 6টা কোশ্চেনের সমাধান করব, প্লাস আরও 6টা কোশ্চেন নতুন করে দেবো। ঠিক আছে, চলো, টাটা বাই বাই। আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের উৎসাহ পেলে আমি আরও বেশি বেশি করে কিন্তু ক্লাস দেবো।